নমস্কার। আজ আপনাদেরকে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প প্রার্থনা। কিছুদিন আগে পর্যন্ত যেতে আসতে গলির মুখে দেখা হলে চোখের আর ঠোঁটের একটা বিশেষ আকুঞ্চনে পরিচয়ের স্বীকৃতিটা দিচ্ছিল। ভটভটিয়ার আমল পর্যন্ত দিয়েছিল, এখন আর দিচ্ছে না। দামি মোটর গাড়ি কেনার পর থেকে পাড়ার লোককে আর চিনতেই পারছে না। ধরন ধারণ দেখে মনে হচ্ছে যেন এ পাড়ায় ওই কমলেশ বোস ব্যতীত আর কোনো মানুষই নেই। চলনে বলনে দৃষ্টিক্ষেপণে আর পদক্ষেপণে সেই বিশ্বনৎসাৎ ভাব, যে ভাবটি হঠাৎ বড় লোকদের একচেটিয়া। ওটা আশ্চর্যের নয়, ওটাই জাগতিক নিয়ম। তথাপি পাড়ার লোকেরা দেখে জ্বলে যায়। বিশেষ করে জলে রবিপদ রায়, গলির মধ্যেকার ৫ নম্বর বাসার বাসিন্দা। সে বলে, মটমটানি দেখো, মটমটানি দেখলে মনে হয় তামাম দুনিয়ায় ওই কমলেশ বোস ছাড়া দ্বিতীয় আর মনীষী নেই। সবাই কেঁচো বিছে গুবরে আরশোলা ব্যাং, আর উনি তাদের পায়ের তলায় মাড়িয়ে মাড়িয়ে চলছেন। বলে, এই সব বলে রবিপদ। আরো অনেক কিছুই বলে। ওইটাই তো একমাত্র সান্ত্বনা, আড়ালে ইচ্ছে মতো বলতে পাওয়া। কোন যুগে, কোন দেশে, কোন সমাজে নাক খেঁদাদের এত উদারতা দেখা যায় যে তারা নাক উঁচুদের সমালোচনা করছে না। কিন্তু তাতে নাক উঁচুদের কি এসে যায়? কিছুই না। অতএব কমলেশ বোসেরও রবিপদর এইসব মন্তব্যে কিচ্ছু এসে যায় না। কমলেশ এই অক্ষমের পরম সান্ত্বনার দিকে তাকিয়ে করুণার হাসি হাসে। তা রবিপদ কি কমলেশের কান ধরে বলে যায়? কমলেশ টের পায় কি করে? পায়, টের পায়। মানুষের বিধাতা মানুষের শ্রবণ শক্তির একটা সীমানা নির্ধারণ করে দিলেও তার অনুমান শক্তির উপর কোনো সীমারেখা টেনে রাখেননি। কাজেই অনুমান শক্তির জোরে পাড়ার লোক এই হঠাৎ টাকা গুছিয়ে ওঠা কমলেশের টাকার অঙ্কে আর অহংকারের অঙ্কে এবং কমলেশ ওদের ঈর্ষার অঙ্কে যথেষ্ট সংখ্যা বসায়। বিশেষ করে রবিপদ। একদা ওই কমলেশটা নাকি যার সহপাঠী ছিল। এ পাড়ায় নতুন এসে নতুন আলাপের সূত্রে সেই পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিয়েছিল কমলেশ নিজেই। বলেছিল, আচ্ছা, আপনি কখনো সাঁতরাগাছি হাই স্কুলে পড়েছিলেন? পড়েছিলেন? ঠিক আছে, তাহলে হাত গুনে বলে দিতে পারি আপনার নাম রবিপদ রায়। বলুন ঠিক বলেছি কিনা? এই সুর, এই ভাষা, অন্তরঙ্গতার আমিজ মাখানো। কমলেশই ডেকে ডেকে কথা বলেছিল। তার মানে তখন কমলেশ ছাপোষা গেরস্ত ছিল। কালো রোগা একটি বউ আর দাঁত পড়া ন্যাড়া মাথা কালো সুটকো একটা মেয়ে নিয়ে এ পাড়ায় উঠে এসেছিল গলির মোড়ের বাড়ির একতলাটা ভাড়া নিয়ে। এসেই প্রথম কাছাকাছি পেয়েছিল রবিপদকে, তাই তাকেই আঁকড়েছিল। দুধ এ পাড়ায় কিরকম পান রবিবাবু? গোয়ালা না হরিণঘাটা? ধোবার রেট এ পাড়ায় কত রবিবাবু? আচ্ছা রবিবাবু, কিছু যদি মনে না করেন, আপনাদের বাসন মাজার লোকটাকে কিছু দিলে আমাদের বাসনগুলো মেজে দিতে পারে না? প্রতি মুহূর্তে রবিবাবু রবিবাবু। তা রবিবাবুও সে সম্মানের সম্মান রেখেছেন। প্রাণপাত করে পড়শির সুখ সুবিধের ব্যবস্থা করে দিয়েছেন। নিজেরা কষ্ট করে ঝিকে আগে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বর্ষার দিনে স্বেচ্ছায় বলেছেন, আমি তো জুতো ভেজোতে বেরিয়েছি, আপনি আর কেন বেরোবেন? কিছু আনতে হয়তো দিন, এনে দিচ্ছি। করলেন, অনেক করলেন রবিবাবু, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। কমলেশ বোস এখন আর তাকে পথে দেখে চিনতে পারছেন না। কিন্তু ছাপোষা গেরস্থ কমলেশের এতটা বাড়বড়ন্ত হলো কিসে? আবার কিসে? বিজনেসে।
বাণিজ্যে বসতে লক্ষ্মী, এ তো চিরকেলে কথা। তার উপর আবার লক্ষ্মী এখন সাদা কালো আলো ছায়া দুপথ ধরে আসেন, অতএব আশার মাত্রাটা মাত্রা ছাড়াই। কমলেশ যখন কলম পিষত তখন কি কমলের স্বপ্নেও ভেবেছে সেই কলমটা হেলায় ফেলে দিয়ে চলে আসবে সে? অফিস ছেড়ে দিয়ে ওই অফিসের পাড়াতেই একটা ভটভটিয়া চেপে বীর বিক্রমে ঘুরে বেড়াবে, আর তারপর মোটর চেপে পয়লট্ট করবে। কিন্তু সেই স্বপ্নাতীত অবস্থায় এসেছে এখন। তাই কমলেশ যখন তখন লোককে বলতে পারছে, কলকাতার এই ধুলো আর ধোঁয়া অসহ্য, মানুষ যে কি করে বাস করে। কারণ কমলেশ এখন শহরতলিতে অনেকখানি জমি কিনে রেখেছে, চারদিক খোলা রেখে মাঝখানে সুন্দর একটি বাড়ির প্ল্যানও তৈরি হচ্ছে। এইসবের ফাঁকে ফাঁকে কমলেশ নিজেকে ধুতি থেকে ট্রাউজারে ট্রান্সফার করেছে, স্ত্রীকে বঙ্গলক্ষ্মী থেকে বহুবর্ণে, আর মেয়েটাকে ট্রান্সফার করেছে ননিবালা বালিকা বিদ্যালয় থেকে মডার্ন হাই স্কুলে। সদরে অন্দরে বদলাচ্ছে চকিতে চকিতে। ইত্যবসরে সেই কালো রোগা আধঘোমটা বউটাই কি কম ভেলকি খেলাতে শিখে গেছে? নিশ্চিত নিয়মে এখন রংটা একটু ফর্সা আর শ্বাসটা বেশ বেশি বেশি হয়ে যাওয়ায় তার মাথার চুল থেকে পায়ের নখের যে আধুনিকীকরণ হয়েছে তা তাকে দিব্যি মানিয়েও গেছে। সেই মানানের সঙ্গে মানান রেখে সে এখন মাঝে মাঝে বরের পাশে বসে গাড়ির স্টিয়ারিং ধরায় রপ্ত হচ্ছে। মেয়েটাকে যা তালিম দিচ্ছে সেও নিখুঁত। পাড়ার মেয়েদের সঙ্গে আর কথা কয় না সে, কেউ কথা কইতে এলে মুখ টিপে হেসে সরে যায়। কিন্তু এ সমস্তই তো নিশ্চিত অমোঘ, চন্দ্র সূর্যের মতোই স্থির ঘটনা। টাকা এলেই এসব আসবে। অথচ রবিপদর গাত্রদাহের শেষ নেই। রবিপদর মনে হয় এতখানি নির্লজ্জ দাম্ভিকতা পৃথিবীতে এই নতুন। হয়তো মনস্তাত্ত্বিকের বিশ্লেষণী যন্ত্রে ধরলে দেখা যেত একেবারে মূলে সেই সাঁতরাগাছি স্কুলের সহপাঠিত্য। তবে রবিপদ সে কথা ভাবে না। রবিপদ এই নির্লজ্জতা আর দাম্ভিকতা বরদাস্ত করতে পারে না। রবিপদর মতে প্রত্যহ সকালে ঠিক যে সময় রবিপদ এক হাতে বাজারে থলি আর এক হাতে দুধের বোতল নিয়ে গলির কাছাকাছি এসে দাঁড়ায়, ইচ্ছে করেই ঠিক সেই সময়ই ওই নাক উঁচু ছোট লোকটা গলির মুখ ঘেঁষে গাড়িটাকে দাঁড় করায় এবং রবিপদকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে ওর নাকের সামনে দিয়ে ড্রেকন ট্রাউজার আর টেরিলিন বুশ শার্ট পরে মুখে পাইপ ঠুকে দৃকপাতহীন ভঙ্গিতে এসে গাড়িতে ওঠে। ধমাস শব্দটাকে প্রয়োজনের অতিরিক্ত জোরদার করে দরজা বন্ধ করে। রবিপদর নাকের গহ্বরে এক মুঠো ধুলো ছুঁড়ে দিয়ে সাঁ করে বেরিয়ে যায়। রবিপদ একটা বহু প্রচলিত অকথ্য গালি উচ্চারণ করে দাঁতে দাঁত চেপে বাড়ি যায় আর মনে মনে বলে, বিজনেসের 12টা বেজে যায় তবে বলি ভগবান আছে। আমার নাকে ধুলো ওড়াবে বলে মদ পেতে বসে থাকে। হয়তো রবিপদর ধারণা নির্ভুল নয়, হয়তো ওটা কাকতালীয়, আর হয়তোবা ওই ঘটনাটা মাসের মধ্যে 5-7 দিনের বেশি ঘটে না। কারণ বিজনেসম্যান কমলেশ বসে যাতায়াতের তো আর ঘড়ি ধরার টাইম নেই, শুধু কেরানিদের মতো। তবু রবিপদর মনে হয় এটা রোজ ঘটে। রবিপদর বউও যে পাশের বাড়ির বউয়ের আঙুল থেকে কলা গাছ হওয়ায় খুব খুশি তা নয়, তবে সে আত্মস্থ। সে রবিপদর মতন অমন গায়ের জ্বালা প্রকাশ করতে জ্বালাময়ী ভাষা ব্যবহার করে না। সে যখন সেই জ্বালা প্রকাশ করে সংক্ষিপ্ত ভাষণে এবং পাশের বাড়ির কর্তার সম্পর্কে নয়, নিজ বাটির কর্তার প্রতি। সে ভাষণে অধিক কিছু থাকে না, পুরুষের ক্ষমতা আর অক্ষমতার প্রতি কটাক্ষ থাকে মাত্র।
তাই রবিপদ প্রতিনিয়ত তার ভগবানের কাছে প্রার্থনা করে তার বাল্য সহপাঠীর সাধের বিজনেসের 12টা বাজুক, ওর জমিতে শেয়ালে সার বাড়াক, ওর গাড়ির টায়ার পাংচার হোক, ফুটো বেলুনের মতো চুপসে যাক, ইত্যাদি প্রভৃতি। কিন্তু ভগবান চিরদিনই বুর্জোয়া, ধনিক সম্প্রদায়ের সঙ্গেই তার আঁতাত। তাই রবিপদর এই প্রার্থনা তার কানে পৌঁছয় না। কমলেশ বোসের গাড়ির শব্দ আরো জোরদার হয়, যেটা রবিপদর হার্টে গিয়ে ধাক্কা মারে। আশ্চর্য! চুপি চুপি ওইখানে ধারালো কাঁচের টুকরো ফেলে রেখে দেখেছে রবিপদ। তীক্ষ্ণধার পেরেক দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কিচ্ছু হয়নি গাড়িটার। ক্রমশ তাই রবিপদর প্রার্থনার ভাষা তীব্র হতে থাকে। ক্রমশই রবিপদ প্রায় শুনিয়ে শুনিয়ে স্বগতোক্তি করে, শালার গাড়ি একদিন লরির সঙ্গে ধাক্কা লেগে চুরমার হয়ে যায় তো ফুটুনি বেরিয়ে যায়। রবিপদর বউ বিরক্ত গলায় বলে, ইতরের মতন কথা বলো কেন? নিজের মুরদ দেখালেই পারো। মুরদ? রবিপদ রায় অমন কালো বাজারের মুরদ দেখাতে যায় না ইতরের মতন। তা তো বলবেই। দেখছো দেখছো আমার ফর্সা ধুতিটার হাল কি করে দিয়েছে? গাড়ির চাকায় জল ঢেলে ঢেলে খাপ শুরুত করছেন, সেই কাদা ছিটকে এসে। রবিপদ ধুতির দুর্দশাগ্রস্ত অবস্থাটা মেলে ধরে ধরে দেখায়। বউ যদি সহানুভূতি দেখাতো অথবা স্বামীর সঙ্গে গলা মিলিয়ে পাশের বাড়ির ফুটুনির আলোচনায় মুখর হতো, তাহলে হয়তো এত দাবদাহ হতো না রবিপদর। কিন্তু বউ সেদিক দিয়ে যায় না। বউ মুচকি হেসে বলে, ফর্সা ধুতি পরেই বা বাজারে গিয়েছিলে কেন? আগে তো যেতে না, আগে তো লুঙ্গি পরেই। রবিপদ চলে যায়। রবিপদ বলে, ঠিক আছে, কাল থেকে বাঁধি পোতার গামছা একখানা পরে বেরোবো, তাতে যদি তোমার মুখোজ্জ্বল হয়। রাত দিন মুরদ নিয়ে খোঁটা, রাত দিন বিদ্রুপ, অথচ শাস্ত্রে বলেছে স্ত্রী ভাগ্যে ধন। কিন্তু রবিপদরও রাগের কারণ ছিল বই কি। শুধু স্বাভাবিক ঈর্ষাই নয়, সূক্ষ্ম একটা অপমানের জ্বালাও ছিল। কমলেশ বোস যেন বিশেষ করে ওকে দেখিয়ে দেখিয়েই মুখের পাইপটা যৎপরণাস্তি কায়দায় ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখে, যেন ইচ্ছে করেই ওকে দেখলেই শীষ দিয়ে উঠে গাড়িতে চাপে। আর কমলেশের বউ ওকে শুনিয়ে শুনিয়েই বলে, আশ্চর্য, মানুষ যে কি করে এত কৃপণ হয়! একটা চাকর কি এতই দুষ্প্রাপ্য? একটা ভদ্রলোক হাতে কাঁধে ঝোলা ঝুলিয়ে রেশন আনছে, এ দৃশ্য সহ্য হওয়া শক্ত। এ দৃশ্য যে কিছুদিন আগে সপ্তাহে সপ্তাহে দেখতে হতো তাকে, তা অবশ্য মনে থাকে না তার, কারণ তার এখন গোটা তিনেক চাকর। বাড়িওয়ালাকে বলে বেশি সেলামি দিয়ে বাড়িটার 2তলা 3তলা সবটা নিয়ে ফেলেছে কমলেশ বোস। বাড়িওয়ালাই উদ্বাস্তু। অতএব বাজার, দোকান, রান্না আর বাড়ি সাফ করতে 3টে লোক লাগে। বাড়ির তো আলাদা আছেই, গাড়ির তো আলাদা আছেই। রবিপদ কমলেশের বলতে গেলে এক দেয়ালের পড়শি। রবিপদকে তাই এই সমস্ত দৃশ্যেরই দর্শক হতে হয়। অগত্যাই রবিপদকে দেয়ালে ঝোলানো মা কালীর পটের সামনে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখে বলতেই হয়, শহরে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে মা, লাখসই একটা অ্যাক্সিডেন্টেই তোমার এত কার্পণ্য? আমার পয়সা নেই, তা হোক, ধার করেও তোমায় সোনার নথ গড়িয়ে দেব। তারপর সেই নথের প্রতিক্রিয়ার কল্পনা করতে করতে ভয়ানক উত্তেজিত অনুভব করে রবিপদ। 12 মাস আমাশায় ভোগা গাঁদাল পাতার ঝোল খেকো রবিপদ, তবু যেন রক্ত টকবগিয়ে ওঠে তার। রবিপদ চোখের উপর দেখতে পায় উদ্ধত অহংকারী স্বাস্থ্যদীপ্ত একটা দেহ তালগোল পাকিয়ে মাংসপিণ্ডের মতো বিছানায় পড়ে আছে বছরের পর বছর। উঠবার আর আশা নেই। যে আধবুড়ি দেহটা সাজসজ্জায় চাকচিক্যে তরুণী সেজে ধিঙ্গি নাচ নেচে বেড়াচ্ছিল, আবার তার ভেতরের কাঠামো বেরিয়ে গেছে। বাসন মাজতে মাজতে আর মশলা পিষতে পিষতে হাড় মাস কালি হচ্ছে তার।
তাছাড়া আবার একতলায় নেমে আসতে হয়েছে উঁচুতলা ছেড়ে। আর কাঁধে পিঠে থলি বয়ে রেশন আনবার লোকগুলো সব কর্পূরের মতো উবে গেছে বলে পাড়ার লোককে খোসামত করতে হচ্ছে, রেশনটা একটু এনে দেবেন। সিনেমার গল্পের মতো অবশ্য আয়ের পথ বন্ধ হওয়ার পরদিনই শতগ্রন্থি দেওয়া ছেঁড়া শাড়ি পরতে হবে না, টাকা আছে জমানো, কিন্তু কলসির জল তো। তাছাড়া একটা দুরারোগ্য রোগী মজুদ থাকবে, যার পিছনে সর্বশান্ত হয় সংসার। রবিপদ যেন ছবির মতো দেখতে পায় এসব, অথচ চোখে দেখতে হয় একটা উদ্ধত অহংকারের দৃশ্য। বাজারটা, দুধের বোতলটা যদি এত অমোঘ না হতো, রবিপদ তাহলে অন্তত সকালের এই যন্ত্রণাটা থেকে মুক্তি পেত। কিন্তু তা হবার নয়। বাজারও যদি রাতে সেরে রেখে দেওয়া যায়, দুধের বোতল আনতেই হবে, আর ঠিক পড়তেই হবে চোখে, হয় যেতে নয় আসতে, হয় গাড়ি চড়ার সময় নয় গাড়ি ধোয়ার সময়। আসবার সময় আজ দেখা হলো, সেই গলির মুখ জোড়া করে গাড়িবাবু দাঁড়িয়ে তদারক করছেন, আর একটা দস্যির মতো নেপালি চাকর গাড়ি ধুচ্ছে। রবিপদর গায়ে ছিটে লাগেনি, তবু রবিপদ হঠাৎ গলার স্বর ফুলিয়ে চেঁচিয়ে উঠল, এই বুড়বা কাহাকা, আঁক আন্ধা হ্যায়? লোকটা এই আকস্মিকতায় চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো, বাবুর মুখের দিকে তাকালো, যেন বাবু যদি একবার হুকুম দেন তো দিয়ে দেয় সমুচিত জবাব। কিন্তু বাবু হঠাৎ খোলা গলায় হেসে উঠলেন, হাত দুটো ট্রাউজারের পকেটেই রেখে এলাইতো ভঙ্গিতে বলে উঠলেন, কি হলো হঠাৎ রাষ্ট্রভাষা যে? এ কিন্তু ওটাও বোঝে না। ভঙ্গিটার মধ্যে এমন একটা অবজ্ঞা ফুটে ওঠে যা কেবল অগ্রাহ্য দিয়েই হজম করা যায়। কিন্তু রবিপদ সেই অগ্রাহ্যটা আনতে পারল না। রবিপদ গ্রাহ্য দিল। রবিপদ আবার চেঁচিয়ে উঠল, চেঁচিয়ে উঠল রাষ্ট্রভাষায় নয়, মাতৃভাষাতেই। বলে উঠল, দুটো পয়সার মুখ দেখলেই যারা ধরাকে সরা দেখে, তাদের পয়সা বেশি দিন থাকে না, বুঝলেন? কমলেশ বোস রেগে উঠল না, তেমনি হাসি মাখা মুখেই স্থির গলায় বলল, জ্ঞান দিচ্ছেন? জ্ঞান? রবিপদ গাড়ির গায়ে নিজেকে ঘষতে গলিতে ঢুকে এসে বলল, আপনাদের মতো অহংকারীদের জ্ঞান দেওয়ার ক্ষমতা মানুষের নেই। জ্ঞান যিনি দেবার তিনিই দেবেন, যার নাম দর্পহারি। গটগট করে চলে আসে রবিপদ, দুধের বোতলটা নামিয়ে রেখে বলে ওঠে, আমি এই বলে দিচ্ছি, দর্প চূর্ণ হবেই হবে। ওই গাড়ি ওকে জমের দক্ষিণ দরে নিয়ে যাবে। রবিপদর বউ দুধের বোতলটা তুলে নিতে এসেছিল, থমকে দাঁড়ালো, তারপর একটা জ্বলন্ত দৃষ্টি হেনে চলে গেল, যে দৃষ্টির অর্থ হচ্ছে, ইস, এত ইতর হিংসুটে তুমি, ছি। রবিপদ কিন্তু অপ্রতিভ হয় না, জোর গলায় বলে, ধুর শালার পৃথিবী, এখানে স্ত্রী পুত্র পরিবার সবই মিথ্যে, সত্য শুধু পয়সা। স্ত্রী শুদ্ধ পয়সাওয়ালার দিকে। বউ যে নিঃসার রইল তাতেও অপ্রতিভ হল না। কিন্তু অপ্রতিভ কি কোনো কিছুতেই হবে না রবিপদ? না, হতেই হবে, হতেই হল। নারায়ণের আসল নাম যে দর্পহারি। তাই সন্ধ্যাবেলা যখন অফিস থেকে বাড়ি ফেরে, দরজা পার হতে না হতেই বউ নির্লিপ্ত গলায় বলে, তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে। রবিপদ থমকায়। রবিপদ ভাবতে চেষ্টা করে কি মনস্কামনা ছিল তার। ভেবে না পেয়ে বলে, তার মানে? বউ আরো নির্লিপ্ত গলায় বলে, মানে অতি সোজা, কমলবাবু হাসপাতালে গেছেন, যায় যায় অবস্থা, না বাঁচাই সম্ভব। একখানা মাল বোঝাই লরির সঙ্গে ধাক্কা লেগেছে কিনা। রবিপদ থতমত খায়, শুকনো গলায় বলে, ঠাট্টা হচ্ছে?
ঠাট্টা? তা হবে। বউ আরো উদাস হয়। ঠাট্টা কি সত্যি একটু পরেই টের পাবে, কান্না রোল উঠবে তো। রবিপদ স্তব্ধ হয়ে যায়। রবিপদ দেখে তার নিজের স্ত্রী যেন তাকে কেটে কেটে নুন দিতে চাইছে। রবিপদ জোর করে বলতে চেষ্টা করে, বেশ হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। শুধু মাথার মধ্যে, বুকের মধ্যে, বুঝিবা সর্ব শরীরের মধ্যে কিসের একটা রোল ওঠে। কিসের রোলে? আর্তনাদের না প্রার্থনার, নাকি দুটোই? কিন্তু কমলেশ বোস হাসপাতালে পড়ে আছে বলে রবিপদ রায় প্রার্থনা করতে যাবে তাকে বাঁচিয়ে দাও বলে? কেন? রবিপদ পাগল নাকি? অথচ আর্তনাদের সঙ্গে সঙ্গে রবিপদ সেই প্রার্থনাটাই করছে, না করে পারছে না তাই করছে। দেয়ালে ঝোলানো পটের সামনে গিয়ে বলে, মা, রাগের মাথায় বলা কথা ধরবে তুমি? আমি গরিব, তবু ধার ধর করে তোমার সোনার নদ গড়িয়ে দেব। এ যাত্রা ওকে বাঁচিয়ে দাও। বলছে। ওর এই উল্টোপাল্টা কথায় ঠাকুর হাসছেন কিনা ভেবে দেখছে না, শুধু বলে চলেছে, মা, অপরাধ ক্ষমা করো। মা, প্রসন্ন হও, ও বাড়ি ফিরে আসুক। ও আবার তেজ দর্প করে গাড়ি চালিয়ে বেড়াক, নইলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। প্রার্থনা করছে রবিপদ চোখ খুলে রেখে। বুঝতে পারছে না। চোখ বুঝলেই একটা বিভৎস বিধ্বস্ত মাংসপিণ্ড দেখতে পাচ্ছে। কিন্তু মা কি প্রসন্ন হাসি হাসছেন? না সেই ব্যঙ্গ হাসিটাই লেগে রয়েছে তার মুখে? হয়তো তাই। কারণ কোটি কল্পকাল ধরে মানুষকে দেখে দেখে আর তাদের প্রার্থনা শুনে শুনে মনুষ্য চরিত্রে অভিজ্ঞতা হয়ে গেছে মার। তিনি হাড়ে হাড়েই জানেন, যদি তিনি প্রসন্ন হন, যদি রবিপদর প্রতিবেশী হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে আবার তেমনি উদ্ধত ভঙ্গিতে বীর দর্পে ট্রাউজারের পকেটে হাত দিয়ে শীষ দিতে দিতে গাড়ি ধোয়ায়, অথবা ঠোঁটের ফাঁকে পাইপ গুঁজে তরুণী সাজা আধবুড়ি বউটিকে নিয়ে গাড়িতে উঠে প্রয়োজনের অতিরিক্ত জোরদার করে গাড়ির দরজা বন্ধ করে, রাস্তার লোকের নাকে মুখে ধুলো উড়িয়ে সাঁ করে বেরিয়ে যায়, তাহলে এখনকার ওই প্রার্থনারত লোকটাই ঠিক বলে উঠবে, ইস, শালার বড় লোকের প্রাণ যেন বেড়ালের প্রাণ, মরেও মরে না, লাগে একখানা লরির সঙ্গে ধাক্কা। আর সোনার নথের সেই হাস্যকর প্রতিশ্রুতিটা, তা সেটা তো হাস্যকরই। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।